গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস মেঘে মাটিতে মাখামাখি। আজ শোনাব উপন্যাসটির ৪র্থ পর্ব। রাসেল যাওয়ার আগে বলে গিয়েছিল প্রয়োজন হলে সপ্তম যেন তার সঙ্গে যোগাযোগ রাখে। ব্যাপারটা যে ক্রমশ জটিল আকার নিচ্ছে তাতে তার কোনো সন্দেহ নেই। সে চলে যাওয়ার পর মা এসে বললেন, এ লোকটা কে? কেন? আমি জিজ্ঞাসা করছি, তোর কি বলতে অসুবিধা আছে? বাহ, অসুবিধে থাকবে কেন? ওর নাম রাসেল, আগেই বলেছি তো। ওর গা থেকে মদের গন্ধ বের হচ্ছিল, মা বললেন। অবাক হলো সপ্তম। রাসেল যখন সেই ফ্ল্যাটে বসে মদ খাচ্ছিল তখন সে গন্ধ পেয়েছিল। তারপর অভ্যস্ত হয়ে যাওয়ার কারণেই আর গন্ধটা নিয়ে সে বিব্রত হয়নি। পরে সুজলেরা যখন গাড়িতে উঠেছিল তখন তারাও গন্ধ পায়নি, কারণ দত্তগুপ্তের পেটে মদ ছিল। কিন্তু এতক্ষণ বাদে মায়ের নাকে গন্ধ পৌঁছাবে এটা সে ভাবতে পারেনি। সে বলল, হতে পারে, কিন্তু ও খুব নর্মাল কথা বলেছে। কি করে লোকটা? প্রমোটরি। তার মানে প্রচুর টাকার মালিক। তোকে ব্যবসা দেবে? চেষ্টা করছি। দেখ সপ্তম, তুই এই শেয়ার বিক্রির ব্যাপারটা ছেড়ে দে, একটা ভদ্র চাকরি করার চেষ্টা কর। আজ বিকেলে যে লোকটা এসেছিল তাকে দেখে খুনি বলে মনে হচ্ছিল, এখন এলো একটা মদলোক। তোর কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকব? মা জিজ্ঞাসা করলেন। আশ্চর্য, আমার কি হবে? তুমি ফালতু চিন্তা করছো। কথাগুলো বলে মাকে থামিয়ে দিলেও শোয়ার পর সে ভেবেছে, এই ডলার, গুপ্ত নামের লিস্ট, কলকাতার মাফিয়া নেতা ইত্যাদির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এদের খবর রেখে তার কোনো আর্থিক লাভ হবে না। হ্যাঁ, যে $800 রসিদ তাকে নিতে বলেছে সেটা বিক্রি করলে প্রায় 37-38 হাজার টাকা রোজগার হবে। এটা নিশ্চয়ই অনেক টাকা। এটা যখন পাচ্ছে তখন কাগজ সমেত ব্যাগ ফেরত দিয়ে সম্পর্ক চুকিয়ে ফেলায় সঙ্গত কাজ হবে। শেয়ারের ব্যাপারে রাসেল যে আগ্রহী হবে না তা আন্দাজ করা যাচ্ছে। ওর সঙ্গে তাই দূর থেকে একটা হ্যালো হ্যালো সম্পর্ক রাখতেই হবে। আর সুভাষদা, লোকটাকে না চটিয়ে যদি ধীরে ধীরে সম্পর্কটা কাটানো যায় তার চেষ্টা করতে হবে। সুভাষদা উপকার যেমন করতে পারেন তেমনি ক্ষতি করতে একটু দ্বিধা করবেন না। তারপরে খেয়াল হলো, আজ বিকেলে বাড়ি থেকে বেরিয়েই সন্দেহ হয়েছিল কেউ তাকে অনুসরণ করছে। পরে বুঝেছিল লোকটা রশিদের। কিন্তু রশিদের লোক ছাড়াও সুভাষদা যে অনুসরণকারী পাঠিয়েছিলেন তা ফোনেই বলে দিয়েছেন। অর্থাৎ সুভাষদা তাকে সন্দেহ করছেন। কিন্তু সেই অনুসরণকারী কতক্ষণ তার পেছনে ছিল? ট্রেনে মাধবিকার সঙ্গে কথা বলতে দেখেছে, হোটেলে যেতে দেখেছে, রশিদের লোকের সঙ্গে ওদের ডেরায় যেতেও দেখেছে। তারপর লোকটা কি সেখানে অনুসরণ করা ছেড়ে দিয়েছিল? উত্তরটা না হলে তাকে রাসেলের গাড়িতে উঠতে দেখেছে। ওই পর্যন্ত অনুসরণ করা সম্ভব ছিল, কিন্তু গাড়িতে ওঠার পর নিশ্চয়ই তাল রাখতে পারেনি। অর্থাৎ ক্যামাক স্ট্রিটের মহিলার ফ্ল্যাটে যাওয়ার কথা সুভাষদা জানে না। কিন্তু তার সঙ্গে রাসেলের দেখা হয়েছিল কি না তা সুভাষদা জিজ্ঞাসা করেননি। অথচ তাকে টেলিফোন করার পরই তিনি রাসেলকে ফোন করলেন। কেন? রাসেল বলেছে উনি যাচাই করতে চাইছিলেন রাসেল সপ্তমের বাড়িতে আছে কিনা। এই সন্দেহ ওর মনে আসবে কেন যদি কোনো সূত্র না থাকে? সপ্তম ঠিক করল কাল সকালবেলায় অন্য জীবন শুরু করবে। মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। মা জানালেন একজন তার সঙ্গে দেখা করতে এসেছে। ঠিকঠাক হয়ে সে দরজা খুলে দেখল লোকটা কপালে আঙুল ঠেকিয়ে নমস্কার করছে। একে সে গতরাতে রশিদের ওখানে দেখেছে। সে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? লোকটা একটা খাম বের করে এগিয়ে দিল। খাম খুলতেই সপ্তম পড়ল, প্লিজ হ্যান্ড ওভার এন্টায়ার থিংস টু দি ক্যারিয়ার অব দিস লেটার। আর সপ্তম দেরি করল না। লোকটাকে দাঁড়াতে বলে ডলারগুলো, কাগজটা এবং কার্ড পার্সে ঢুকিয়ে এনে দিল। লোকটা হিন্দিতে জিজ্ঞাসা করল, এর মধ্যে কত ডলার আছে? 4,000।
ডান হাত পকেটে ঢুকিয়ে একটা প্যাকেট বের করল লোকটা। এর মধ্যে 500 টাকার মোট 37,500 টাকা আছে। দয়া করে এটা নিয়ে $800 দিন। হকচকিয়ে গেল সপ্তম। রশিদের ডলারগুলো তার কাছ থেকে কিনে নিতে চাইছে। ভালোই হলো, তাকে ডলার ভাঙাতে এখানে সেখানে ছুটতে হবে না। টাকা দিয়ে ডলার নিয়ে বিদায় হলো লোকটা। দরজা বন্ধ করতেই মা জিজ্ঞাসা করলেন, অত টাকা তোকে কেন দিল? কমিশন। এত কমিশন? কই, এর আগে তো এত কমিশন কখনো কেউ দেয়নি। দেয়নি বলে কখনো দেবে না তা কি হয়? সপ্তম হাসল। ডলারের কথা বলছিল কেন? তোর কাছে ডলার কি করে এলো? একজন রাখতে দিয়েছিল। কথা না বাড়াতে দিয়ে সে সোজা চলে এলো নিজের ঘরে। মায়ের কাছে মিথ্যে বলতে খারাপ লাগছে, কিন্তু সত্যিটা কি? আমি একজনের ডলার ভর্তি মানিব্যাগ ট্যাক্সিতে কুড়িয়ে পেয়েছি বলে $800 বকশিশ নিচ্ছি? বলা যায়। কিন্তু ইতিমধ্যেই মায়ের মনে সন্দেহ ঢুকে গেছে। না, আর নয়, এই লোকগুলোর কাছ থেকে দূরে সরে আসতেই হবে তাকে। কিন্তু এত টাকা বাড়িতে রেখে যাওয়া ঠিক হবে? মায়ের ঘরে একটা লোহার সিন্দুক আছে, যার চাবি মায়ের কাছেই থাকে। ওখানে রাখলে চিন্তা থাকতো না, কিন্তু না, মায়ের কাছে রাখলে খরচ করার সময় কৈফিয়ত দিতে হবে। এমন তো হতে পারে মন বদলে রশিদ টাকাগুলো চেয়ে পাঠালো, তখন মাকে কি বলবে? নিজের আলমারিতে না রেখে পুরনো জুতার বাক্সে টাকার প্যাকেট রাখল সপ্তম। এখানে থাকলে কেউ সন্দেহ করবে না। বাক্সটাকে খাটের নিচে ঢুকিয়ে দিল সে। মায়ের নজর ওখানে যাওয়ার সম্ভাবনা নেই। সকালে প্রথমে জ্যোতি দত্তের কাছে গেল সপ্তম। লোকটার মাথা ভর্তি টাক, সেটা আজ যেন একটু বেশি চকচক করছে। বসামাত্র জ্যোতি দত্ত বললেন, তোমার ব্যাপারটা কি? কেন, কাল তো অনেকটা এগিয়েছি। কি এগিয়েছ? মিসেস শামতানি রাজি হয়েছেন, আজই কাগজপত্র নিয়ে যেতে বলেছেন। এই ব্যাপারটা আপনি হ্যান্ডেল করলে ভালো হয়। অসম্ভব, ভদ্রমহিলা টাক সহ্য করতে পারেন না। আপনি একটা উইক পরে নিন, আমিও সঙ্গে থাকব। কেন, তুমি নিজে পারবে না? একটু টাফ, তাছাড়া ওর স্বামী এসবের বিরুদ্ধে, আমাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নয়। সপ্তম বলল, তোমাকে বলেছি যে কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না। জল যেদিকে গড়াবে সেদিকে হাঁটবে। ওরা ঝগড়া করুক, তোমার কি? ডিম্যাট আছে? না, সেটাও খুলতে হবে। ছবি নিয়ে এসেছ? না, ওকে তো ব্যাংকে যেতে হবে। সেটা ম্যানেজ করতে হবে। এ যা ক্লায়েন্ট, যেতে রাজি হবে কিনা সন্দেহ। ঠিক আছে, কখন যাবে? কিছু বলেছে? হ্যাঁ, আজই দুপুরে। ঠিক আছে, 12টার সময় জারাং রেস্টুরেন্টের সামনে থাকব, দেরি করো না। জারাং? ওফ, কলকাতায় থাকো তবু জারাংয়ের নাম শোনোনি? সদর স্ট্রিটের মুখে। আচ্ছা, কিন্তু উইক? আমার কাছে বেশ দামি 3টে উইক আছে, চিন্তা করো না। জ্যোতি দত্ত বললেন। জ্যোতি দত্তের বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠল সপ্তম। এখন অনেক সময় আছে। বাড়ি ফিরে স্নান খাওয়া করে টিউবে উঠলে স্বচ্ছন্দে 12টার মধ্যে পৌঁছে যাবে। তার আগে সুভাষদের সঙ্গে দেখা করে আসা দরকার। লোকটাকে চটিয়ে লাভ নেই। সুভাষদার বাড়িতে এখনও ভিড় জমেনি। নিচের ঘরে বসার সময় হয়নি তার। আর একবার দরবারে বসলে কথা বলা দুষ্কর হয়ে দাঁড়াবে। সে পাশের দরজায় শব্দ করল। যে লোকটা দরজা খুলল সে তাকে চেনে। বলল, বাবুর তো এখনো নিচে নামার সময় হয়নি। জানি, উনি আমাকে আসতে বলেছিলেন, খুব দরকার। কি যেন নাম আপনার? সপ্তম। দরজা বন্ধ করে লোকটা চলে গেল। আশ্চর্য, এতবার এই বাড়িতে আসছে তবু নামটা ওরা জানল না। খানিক পরে লোকটা দরজা খুলে আসতে বলল। ভেতরে ঢুকেই দ্বিতীয় ঘরটায় সুভাষদাকে দেখতে পেল সে।
একা চা খেতে খেতে কাগজ পড়ছেন। তাকে দেখে বললেন, আসুন সপ্তমবাবু, আপনি তো এখন বড় লোক। কি বলছেন সুভাষদা? বসো। সুভাষদা গম্ভীর হলেন। সপ্তম বসল। ওর খুব অস্বস্তি হচ্ছিল। রশিদের সঙ্গে তোমার যোগাযোগ হলো কি করে? সোজাসুজি জিজ্ঞাসা করলেন সুভাষদা। ইমরান রহমান নামের একটা লোকের মানিব্যাগ আমি ট্যাক্সিতে কুড়িয়ে পেয়েছিলাম। আপনাকে বলেছি। ট্যাক্সিওয়ালাকে জেরা করে ও আমার বাড়িতে পৌঁছেছিল। মিথ্যে কথা। একটা লোক রাত 11টায় ট্যাক্সি থেকে নেমে 15 মিনিট হেঁটে একটা গলির মধ্যে বাড়িতে চলে গেল, আর তাকে খুঁজে বের করা হলো ড্রাইভারের কথা শুনে? বিশ্বাস করা যায়? ট্যাক্সিওয়ালা যেখানে তোমাকে নামিয়েছিল তার আধ মাইলের মধ্যে কলকাতায় কত বাড়ি আছে কল্পনা করো। সব বাড়িতে গিয়ে ঢুমারা সম্ভব? সেটাই তো সম্ভব করল লোকটা। তুমি কাগজে পড়োনি ইমরান রহমান পুলিশের হাতে ধরা পড়েছে? সে এজেন্ট? পড়িনি, তবে শুনেছি। তার মানিব্যাগ পুলিশের হাতে না দিয়ে আরেকটা গুন্ডার হাতে তুলে দিয়েছ। এই খবর পুলিশ পেলে তুমি জেলের বাইরে থাকতে পারবে? আমি তো আপনাকে বলেছিলাম। তোমাকে পুলিশ যাতে হ্যারাস না করে তাই ডলারগুলো আমাকে দিয়ে যেতে বলেছিলাম। আমি সিপির হাতে ওগুলো তুলে দিতাম, কিন্তু তুমি শোনোনি, নিজে রশিদের ডেরায় পৌঁছে দিয়ে এলে। এ কথা ঠিক নয় সুভাষদা। সপ্তম প্রতিবাদ করল। চুপ করো। রশিদের ডেরা থেকে আহত হয়ে যে ট্যাক্সি ড্রাইভার বেরিয়ে এসেছিল সে জানিয়েছে ভুল বুঝে ওকে মারধর করা হয়েছে। আসল লোক মানে তুমি পৌঁছে যাওয়ায় ওরা ভুল বুঝতে পেরেছে। যাকগে, কেউ আমাকে ঠকালে আমি তাকে সহজে ছেড়ে দেই না, কিন্তু তোমার উপর আমি অতটা কড়া হতে চাই না। তবে তোমাকে একটা কাজ করে দিতে হবে। সুভাষদা বললেন। সপ্তম কথা না বলে তাকিয়ে থাকল। জনি নামের কারো কথা শুনেছ? না, সরাসরি বলল সপ্তম। তোমার না শোনারই কথা। জনি একটা মাস্তানের নাম। চুনোপুটি ছিল, হঠাৎ কাতলা হওয়ার চেষ্টা করছে। তাতে আমার কিছু এসে যেত না যদি না এদিকে নাক গলাত। খবর পেলাম ওই লোকটার টিকি রশিদের কাছে বাঁধা। তাই তুমি রশিদের কাছে যাবে, গিয়ে বলবে ওকে নিয়ন্ত্রণ করতে। আমার কথা বুঝতে পেরেছ? সুভাষদা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, কিন্তু আমার কথা রশিদ শুনবে কেন? অত ডলার ফেরত দিয়েছ এক কথায়, শুনতেও পারে। অন্তত আমার নামটাও ওর কানে তুলে দিলে দুবার ভাববে। বুদ্ধিমান হলে ঠিক ব্যবস্থা নেবে। ব্যাস, আর তোমাকে দরকার নেই। ঠিক আছে, আমি রশিদের কাছে যাব। গুড। তোমার শেয়ার বিক্রির ব্যবসা কেমন চলছে? মোটামুটি। সে কি, জ্যোতি বলল তুমি মিসেস শামতানিকে ভালো বুঝিয়েছ। চেষ্টা করেছি, কিন্তু এখনও অনেক বাকি। এই নিয়ে থাকো সপ্তম, যাও। বাইরে বেরিয়ে এলো সপ্তম। ইতিমধ্যে ভালো ভিড় হয়েছে। এই মানুষেরা মূলত এই অঞ্চলেরই। বিভিন্ন সমস্যায় পড়ে সুভাষদার কাছে আসেন। উপকৃত না হলে প্রতিদিন এত লোক সুভাষদার কাছে আসতো না। একটি দামি উইগ মানুষের চেহারা কি আশ্চর্যজনকভাবে পাল্টে দেয় তা জ্যোতি দত্তকে দেখে বুঝতে পারল সপ্তম। সত্যি কথাই, সে প্রথমে চিনতে পারেনি। জারাং রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে যখন এপাশ ওপাশ তাকাচ্ছে তখন গলা শুনল, চলো। প্রায় উত্তম কুমারের চুল নিয়ে যে জ্যোতি দত্ত দাঁড়িয়ে আছেন সে ধরতেই পারেনি। আর ওরকম চুল মাথায় থাকায় যেন মুখের আদলটাও বদলে গিয়েছে। মিসেস শামতানির পরিচারিকা প্রীতি ওদের বসতে বলে ভেতরে চলে গিয়েছিল। 5টা মিনিটকে প্রায় আধ ঘন্টা মনে হচ্ছিল সপ্তমের। তারও পরে প্রীতি ফিরে এলো। ইনি কে? আমার সিনিয়র। সপ্তম বলল। ম্যাডাম বললেন, কাল তো আপনি কথা বলে গেলেন, আজ ওকে আনলেন কেন? উনি আমার চেয়ে ভালো বোঝাতে পারবেন। তাহলে উনি থাকুন, আপনার কাজ থাকলে চলে যেতে পারেন। মুখ চোখ লাল হয়ে গেল সপ্তমের। সে জ্যোতি দত্তের দিকে তাকাল।
এমনিতে ওকে অন্যরকম দেখাচ্ছে, এখন যেন আরও উদাসীন বলে মনে হলো। সপ্তম উঠে দাঁড়ালো। বেশ, জ্যোতিদা, আপনি কথা বলুন, আমি হোটেলের বাইরে অপেক্ষা করছি, যদি প্রয়োজন লাগে জানাবেন। তাই ভালো। জ্যোতি দত্ত সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন। ওর ভঙ্গি দেখে খুব রাগ হলো সপ্তমের। মিসেস সামতানি তাকে অপমান করলেন দেখেও কোনো প্রতিবাদ করলেন না জ্যোতি দত্ত, উল্টে মজা পেলেন বলে মনে হলো। সে নিচে নেমে যেদিক দিয়ে ঢুকেছিল তার উল্টো দিকে অন্যমনস্কভাবে হাঁটতে লাগল। যখন খেয়াল হলো তখন বুঝতে পারল হোটেলের প্রধান গেটে চলে এসেছে। আর তখনই গাড়িটা ভেতরে ঢুকল। গাড়ি থেকে নামলেন মিস্টার সামতানি। ওকে দেখে তিনি অবাক। ইশারায় কাছে ডাকলেন, তুমি আবার এসেছ? মিসেস সামতানি ডেকেছিলেন। ও, আমার ঘরে এসো। অতএব ওর ঘরে যেতে হলো। কাল তো তুমি বলে গেলে না তোমাদের মধ্যে কি কথা হয়েছিল? বলার নিষেধ ছিল। মানে? চোখ ছোট করলেন বৃদ্ধ। মিসেস সামতানি বলেছেন তার ব্যাপার নিয়ে আপনার সঙ্গে যেন কথা না বলি। বৃদ্ধের মুখ লাল হয়ে গেল। খপ করে রিসিভার তুললেন, তারপর কি ভেবে নামিয়ে রাখলেন। রুমাল বের করে মুখ মুছে বললেন, আমি চাই না আমার স্ত্রী শেয়ার মার্কেটে টাকা ঢালুক। ওখানে শুধুই ঝুঁকি, আর সেটা তদারকি করার সময় ওর নেই। ওর হয়ে কাজটা আমরাই করব। কোথাও যুদ্ধ বাঁধলে, বোমা ফাটলে বা তেমন কেউ গ্রেপ্তার হলে শেয়ার বাজারের দাম হু হু করে পড়ে যায়। তখন তোমরা কি করবে? কত টাকাও নষ্ট করতে চাইছে। নষ্ট করা মানে? শেয়ার কেনা মানে টাকা নষ্ট করা। একসময় রেস খেলত, রোজ 10,000 নিয়ে যেত 1 লক্ষ নিয়ে আসবে বলে। 1 পয়সাও আনতে পারেনি, অথচ ইচ্ছে করলে 10,000 বাগিয়ে 13,000 পেতে পারত। কিন্তু অল্পে তিনি সন্তুষ্ট হবেন না। কি কথা হলো? আমার সঙ্গে কোনো কথা হয়নি। তার মানে? আমার সিনিয়র সঙ্গে ছিলেন বলে দেখা করেননি। আচ্ছা, সিনিয়রকে সঙ্গে নিয়ে এসেছেন? উনি প্রচুর টাকা ইনভেস্ট করবেন তাই। বৃদ্ধ দুহাতে মাথা আঁকড়ে ধরলেন, যেন কিছু করতে পারছেন না আর সব নষ্ট হয়ে যাচ্ছে, এরকম ভঙ্গি ছিল তার। সপ্তম বলল, আমি যেতে পারি? বৃদ্ধ কোনো কথা বললেন না। ওর অবস্থা দেখে হঠাৎ ভাবান্তর হলো সপ্তমের। সে জিজ্ঞাসা করল, আপনার স্ত্রী যদি ওই ভদ্রলোককে চলে যেতে বলেন তাহলে খুশি হবেন? চোখ তুললেন বৃদ্ধ। কিভাবে? ফোন করে ওকে বলুন যে ভদ্রলোক ওর সামনে বসে আছেন তার মাথায় বিশাল টাক আছে, উইক পরে আছেন। তাতে কি হবে? আপনার স্ত্রী টাক পছন্দ করেন না। সঙ্গে সঙ্গে বৃদ্ধ রিসিভার তুললেন। বেরিয়ে এলো সপ্তম। বেরিয়ে রাস্তার উল্টো দিকের ফুটপাথে দাঁড়াল। মিনিট 3 মধ্যে জ্যোতি দত্ত হনহন করে বেরিয়ে এলেন। তার মাথা এখন গড়ের মাঠ। সপ্তম গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, এত তাড়াতাড়ি চলে এলেন? তাড়াতাড়ি এখান থেকে চলো। হাঁটতে হাঁটতে জ্যোতি দত্ত বিড়বিড় করল, মহিলার চোখে বোধহয় এক্স-রে ফিট করা আছে, নইলে উইকটাকে ধরল কি করে? একেই বলে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। ভদ্রমহিলা যদি তাকে চলে যেতে না বলতেন, যদি জ্যোতি দত্তকে চলে যেতে হতো, তাহলে সে কি কাজটা ভণ্ডুল করে দিতে চাইত? অবশ্যই নয়। আর এখনই ভণ্ডুল হওয়ার ফলে জ্যোতি দত্ত যেমন তার প্রাপ্য থেকে বঞ্চিত হলেন, সপ্তমেরও নিশ্চিত রোজগার খারিজ হয়ে গেল। সদর স্ট্রিটের ফুটপাথে দাঁড়িয়ে নিজেকে কীরকম গর্ধব বলে মনে হচ্ছিল সপ্তমের। যথেষ্ট অপমানিত জ্যোতি দত্ত চলে গিয়েছিলেন এক মাথা টাক নিয়ে। মিসেস সামতানির এই ব্যবহার তার কাছে রহস্যজনক। ঠিক কী ব্যবহার করেছেন মহিলা? হঠাৎ উঠে জ্যোতি দত্তের চুল ধরে টান দিয়েছেন? দৃশ্যটা শোভন নয়। ফুটপাথে দাঁড়িয়ে সপ্তম ভাবছিল আরেকবার হোটেলে ঢুকবে কিনা। মিসেস সামতানির সঙ্গে দেখা করে জ্যোতি দত্তের জন্য ক্ষমা চাইলে ভদ্রমহিলা যদি নরম হন, তাহলে কাজটা পাওয়া যেতে পারে।
জ্যোতিতা তো পারেনি, সে আরেকবার চেষ্টা করতে তো পারে। সাহসে ভর করে সে এগুলো। হোটেলের গেটে পৌঁছে দেখল একটা ঢাউস গাড়ি বের হচ্ছে। উর্দি পরা ড্রাইভার চালাচ্ছে, আর পেছনের সিটে আরাম করে বসে আছেন মিসেস সামতানি। তাকে চিনতে পারলেন বলে মনেই হলো না। গাড়িটা বেড়ে যাওয়ার পর আর হোটেলে ঢোকার কোনো মানে হয় না। কীরকম আফসোস হতে লাগল। তখন মাথা গরম না করলেই হতো। ঘড়ি দেখল সে, এখন ভর দুপুর। সুভাষদা বলেছেন রশিদের সঙ্গে আজই কথা বলতে। কথা বলতে বললেই বলতে হবে? এ সময় তো রশিদ তার ডেরায় নাও থাকতে পারে। তখনই কথাটা মনে এলো, সুভাষদা তার পেছনে ফেউ পাঠায়নি তো? কিচ্ছু বিশ্বাস নেই। সে লোকটা নিশ্চয়ই রিপোর্ট করবে যে সপ্তম না গিয়ে বলেছে রশিদ ডেরায় ছিল না। সপ্তম চারপাশে তাকালো। সদর স্ট্রিটটা বেশ স্বাভাবিক। যারা হাঁটাচলা করছে তাদের দেখে সন্দেহ করার কিছুই নেই। কিন্তু যে অনুসরণ করে সে বুঝতে দেবে কেন? অতএব রশিদের উদ্দেশ্যে হাঁটতে লাগলো সপ্তম। কথা হচ্ছে রশিদ তার সঙ্গে দেখা করবে কেন? ওর যা দরকার তা সপ্তমের কাছ থেকে পেয়ে গিয়েছে। এখন সপ্তম যে উদ্দেশ্যে আসছে তাতে ওর তো কোনো লাভ হবে না। সপ্তম মনে মনে প্রার্থনা করছিল রশিদ যেন তার সঙ্গে দেখা না করে। চেনা রাস্তা দিয়ে বাড়িটায় ঢুকতেই সপ্তম দেখল যে লোকটা ওর বাড়ি থেকে ডলার এবং ব্যাগ নিয়ে এসেছে সে বেরোচ্ছে। সপ্তমকে দেখে লোকটা বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, বলুন। রশিদ ভাই আছেন? না, নেই। কখন পাওয়া যাবে? বলা যাচ্ছে না, জরুরি কাজে গিয়েছে। ও, কোনো দরকার থাকলে আমাকে বলতে পারেন। না, ঠিক আছে। কথাগুলো বলে সপ্তম রাস্তায় নেমে এসেই ঘুরে দাঁড়াল। লোকটা আগের জায়গায় দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে বলল, রশিদ ভাইকে বলবেন আমি এসেছিলাম, ঠিক আছে? তারপর হাঁটতে লাগল। তার খুব ভালো লাগছিল। যদি কেউ তাকে অনুসরণ করে আসে তাহলে নিশ্চয়ই তার চিৎকার শুনতে পেয়েছে। অতএব সুভাষদা দুজনের কাছে সত্যি কথা শুনবে। হাঁটতে হাঁটতে ফ্রি স্কুল স্ট্রিট দিয়ে পার্ক স্ট্রিটে চলে এলো সে। আর তখনই মনে পড়ল মাধবিকার কথা। এসব টেনশনে মাধবিকাকে ভুলে গিয়েছিল সে। মাধবিকা তাকে একটা কার্ড দিয়েছিল, সেটা বাড়িতেই পড়ে আছে। মাধবিকা বলেছিল রাসেল স্ট্রিটে অফিস। পার্ক স্ট্রিট থেকে ঢুকে ডান হাতের 3টি বাড়ির পর দোতলায়। বাড়িটায় ঢুকে দোতলায় উঠতেই ওয়ার্ল্ড ওয়াইড লেখা বোর্ড চোখে পড়ল। হ্যাঁ, এই নামই তো বলেছিল মাধবিকা। সে দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা ঝকঝকে ট্রাভেল এজেন্সি দেখতে পেল। কাউন্টারের ওপাশে সুন্দরী মেয়েরা কাজ করছে। এপাশে 3 জন ক্লায়েন্ট দাঁড়িয়ে আছেন। মেয়েদের মধ্যে মাধবিকাকে দেখতে পেল না। একজন বেয়ারা গোছের লোক এগিয়ে এলো। ইয়েস স্যার। অর্থাৎ এখানকার বেয়ারাও ইংরেজি বলে। সপ্তম বাংলায় বলল, মাধবিকার সঙ্গে দেখা করতে যাই, উনি আমাকে আসতে বলেছিলেন। আপনার কার্ড? ওসব আমার সঙ্গে নেই। কি নাম বলবো? সপ্তম, সপ্তম চ্যাটার্জি। লোকটা চলে গেলে সপ্তম চারপাশে তাকাল। গোটা পৃথিবীটাকেই যেন এখানে ধরা যায়। ব্রিটিশ এয়ারওয়েজে লন্ডনে চলুন, থাই, সিঙ্গাপুর, এয়ার ইন্ডিয়া, জর্ডন এয়ারলাইন্স, কত কত। এসব প্লেনে উঠে বিদেশে যাওয়ার কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। তারপরে মনে পড়ল টাকাটার কথা। ডলারের বিনিময়ে পাওয়া টাকাটা তার কাছে এসেছে নিতান্ত আকস্মিকভাবে। ওটা আসার কথাই ছিল না। ওই টাকায় কোথাও যাওয়া আসার টিকিট পাওয়া যায়? লোকটা কাছে এলো। আসুন। একটা দরজা খুলে ধরল লোকটা। ভেতরে ঢুকল সপ্তম। কম্পিউটারের উপর ঝুঁকে আছে মাধবিকা। আজ ওর পরনে জিন্স আর শার্ট। না তাকিয়ে বলল, বসো। টেবিল জুড়ে অনেক ফোন, কাগজপত্র। এপাশে বসল সপ্তম। বসে বলল,
কাজের সময় এসে বোধহয় বিরক্ত করলাম। আসলে এদিকে এসেছিলাম। বেশ দ্রুত হেঁটে এসে চেয়ারে বসল মাধবিকা। তোমার কথা শুনে মনে হচ্ছে চুরির দায়ে ধরা পড়েছ। বলতে না বলতেই ফোন বাজল। রিসিভার তুলল মাধবিকা। ইয়া। কোথায় কোন প্যাসেঞ্জারে কি সমস্যা হয়েছে তা নোট করে নিল সে। সেটা রাখতে না রাখতেই আবার ফোন। পাক্কা 10 মিনিট ধরে শুধু একটার পর একটা ফোনে কথা বলে গেল মাধবিকা। শেষ পর্যন্ত বলল, ওরা কি করে জানতে পারল যে তুমি এই ঘরে পায়ের ধুলো দিয়েছ? তার মানে? এত ফোন কখনো আসে না, আজ তো আসেইনি। ঘড়ি দেখল মাধবিকা। বাহ, লাঞ্চের সময় পেরিয়ে গেল, চলো কোথাও গিয়ে কিছু খাই। বলা মাত্র আবার টেলিফোন। এবার একটু যেন সতর্ক মাধবিকা। শিওর, আমি এখনই যাচ্ছি, ওকে। রিসিভার নামিয়ে রেখে মাধবিকা উঠে দাঁড়াল। হাতে সময় আছে? অঢেল। কেন? এয়ারপোর্টে যেতে হবে, বসের হুকুম। আমার সঙ্গে চলো, ওখানকার রেস্টুরেন্টে বসে আড্ডা মারা যাবে। উত্তরের জন্য অপেক্ষা না করে ইন্টারকমে নির্দেশ দিল গাড়ি তৈরি রাখতে। তারপর ব্যাগের স্ট্র্যাপ কাঁধে ঝুলিয়ে মাথা নাড়ল। অগত্যা সঙ্গী হল সপ্তম। গাড়িটা অফিসের। উর্দি পরা ড্রাইভার গাড়ি চালাচ্ছে। পেছনের সিটে খানিকটা দূরত্ব রেখে বসে সপ্তম বলল, তোমাদের অফিসে ঢুকে মনে হচ্ছিল পৃথিবীটা খুব ছোট, যেখানে ইচ্ছে চট করে চলে যাওয়া যায়। হ্যাঁ, পৃথিবীটা এখন সত্যি ছোট হয়ে গিয়েছে, নইলে তোমার সঙ্গে দেখা হয়? সত্যি, এরকম দুর্ঘটনা ঘটে বলেই জীবন স্থির হয়ে যায় না। সপ্তম দেখল গাড়ি এখন 4 নম্বর ব্রিজ দিয়ে বাইপাসে ঢুকছে। সে জিজ্ঞাসা করল, কতদিন এই কাজ করছ? বহুদিন। বাইরে গিয়েছ? যেতেই হয়, মাঝে মাঝে টিম নিয়ে বিদেশে যাওয়া চাকরির অঙ্গ। কি মজায় আছো? মজা? আমি একা বন্ধুদের সঙ্গে দীঘায় গিয়ে যে মজা পাই, চাকরি রাখতে একগাদা ট্যুরিস্টকে নিয়ে ভেনিসে গিয়ে তার এক বিন্দুও পাই না। মাধবিকা বলল। ভেনিস? তুমি ভেনিসে গিয়েছ? পৃথিবীটাকে মোটামুটি দেখে ফেলেছি। ছাড়ো এসব কথা, বিয়ে করনি কেন? যেসব মহিলাকে বিয়ে করার কথা ভাবতে চাই, তাদের কাছে পৌঁছাতে যে রোজগারের প্রয়োজন তা আমার নেই। সপ্তম বলল। কোন সব মহিলা? এই যেমন ধরো তোমার মতো। বাজে বকো না। মুখ ঘোরালো মাধবিকা রাস্তার দিকে। খুব সত্যি কথা বললাম। বেশ, তাহলে কলেজে আমার সঙ্গে আড্ডা মারতে না কেন? তখন তোমার মনে আমার জন্য বিন্দুমাত্র ভালো লাগা ছিল না, তাহলে? আসলে তখন তোমার চারপাশে যাদের ভিড় হতো তাদের বাবার অঢেল পয়সা ছিল, প্রতিযোগিতায় হেরে যাওয়া অনিবার্য ছিল বলেই এগোইনি। সপ্তম হাসল। কিছুক্ষণ কথা বলল না মাধবিকা। সময়টা বেশি বেড়ে যাচ্ছে দেখে সপ্তম বলল, আমার কথা ছেড়ে দাও। সেদিন তুমি বিয়ের প্রসঙ্গে বললে করেছিলাম, মানে কি? বিয়ে করেছিলাম, টিকল না। ও বাবা, তুমি এমনভাবে ও বললে যেন ভয়ঙ্কর কিছু শুনলে। বিয়ে ভেঙে যাও নিশ্চয়ই আনন্দের ব্যাপার নয়। কে বলেছে? বিবাহিত জীবন যখন যন্ত্রণাদায়ক হয়ে ওঠে তখন তা থেকে মুক্তি পাওয়ার মতো আনন্দ আর কি আছে? মাধবিকা তাকালো। ও, তোমার কেয়াকে মনে আছে? খুব কোঁচকানো চুল ছিল। হ্যাঁ, বড় টিপ পরত। আমার সঙ্গে আলাপ ছিল না। কলেজে আলাপ না থাকলেও পরে দেখা হলে ঠিক কথা বেরিয়ে আসে। এই তোমার সঙ্গে বা আমার কতটুকু আলাপ ছিল? কেয়া নেই। নেই মানে? আত্মহত্যা করেছে গর্ধবটা। প্রেম করে বিয়ে করেছিল, বিয়ের পর ভুল বুঝতে পারল, তখন অ্যাডজাস্টমেন্টের চেষ্টা, শেষ পর্যন্ত ডিভোর্সের রাস্তায় না গিয়ে নিজেকে মেরে ফেলল। মাধবীকে বলতে বলতে সোজা হয়ে বসল। ও কেন ডিভোর্স চায়নি জানো? নিজে বিয়ে করে আবার বাবার কাছে ফিরে যেতে হবে এই লজ্জায়। গাড়ি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছিল। সপ্তম জিজ্ঞাসা করল, তুমি এখন কোথায় থাকো? কেন, আমার বাড়িতে।
বাবা চলে গিয়েছেন বছর 5 হলো, আমার ডিভোর্সের আগেই। এখন মা আর আমি ডোভার লেনের অত বড় বাড়িটা বিক্রি করে দেব ভাবছি। কেন? তার চেয়ে একটা ভালো ফ্ল্যাট কিনে থাকা অনেক ভালো। তুমি কি করছো? উত্তরটা দেওয়ার আগেই এয়ারপোর্ট চত্বরে গাড়ি ঢুকে গেল। গাড়িতে বসে কথা বলার অবকাশ নেই। মাধবিকার সঙ্গে সপ্তম নেমে পড়তেই ড্রাইভার গাড়ি নিয়ে পার্কিং লটে চলে গেল। সপ্তম দেখল মাধবিকা সোজা একটা কাউন্টার থেকে টিকিট কেটে ফিরে এলো। তুমি ঢুকে পড়ো, দোতলায় রেস্টুরেন্ট, আমি মিনিট 20 মধ্যে চলে আসছি। সপ্তম কিছু বলার আগেই এক ভদ্রলোক হেসে এগিয়ে আসতে মাধবিকা তার সঙ্গে কথা বলতে লাগল। অগত্যা টিকিট দেখে ভেতরে ঢুকল সপ্তম। ডোমেস্টিক ফ্লাইটের প্লেনগুলো এখান থেকে ছাড়ে। মাইকে ঘোষণা হচ্ছে, ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের যাত্রীদের এখনই সিকিউরিটি চেকিংয়ের জন্য যেতে বলা হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গায় 2-2.5 ঘন্টার মধ্যে এখান থেকে চলে যাওয়া যায়। সে মুখ ফিরিয়ে দেখল মাধবিকা নেই। সে এই এয়ারপোর্টে ঢোকেনি। দোতলায় সুন্দর সাজানো রেস্টুরেন্টে বসে সপ্তমের হঠাৎ মনে হলো, যদি মাধবিকা না আসে, হয়তো কাজে আটকে গেল। সে তো অনন্তকাল এখানে বসে থাকতে পারে না। রেস্টুরেন্টে যা আবহাওয়া তা পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টগুলোর থেকেও ভালো, অর্থাৎ দাম কম হবে না। পকেটে যা টাকা আছে তাতে বড়জোর 1 কাপ চা খাওয়া যেতে পারে। মেনু কার্ড না দেখেই সে চায়ের অর্ডার দিল। নরম আলো, মৃদু বাজনা বাজছে। উল্টো দিকে টেবিলে একটা লোক সমানে কথা বলে যাচ্ছে মোবাইলে। মাঝে মাঝে নিজের মনে ঘাড় নাড়ছে। এই সময় আরেকজন লোক ওই টেবিলের দিকে এগিয়ে যেতে লোকটা বেশ সম্ভ্রম দেখে উঠে দাঁড়াল। সপ্তম বুঝতে পারল লোকটা একা আসেনি। ওরা খানিকটা দূরত্বে দুজনে ঢুকেছিল এবং তারা ওপাশের টেবিলে বসে নিজেদের মধ্যে কথা বললেও মাঝে মাঝে চারপাশে তাকিয়ে নিচ্ছে। যে লোকটা মোবাইলে কথা বলছিল সে ততক্ষণে মোবাইল অফ করেছে। আগন্তুক বসার পর সে বসল। আগন্তুক হিন্দিতে বলল, আপনি আগে এসে গেছেন। হ্যাঁ, একটু আগে। বলুন কি খাবেন? নাথিং। লিস্টটা এনেছেন? হ্যাঁ। ব্রিফকেস খুলে একটা কাগজ বের করে দিল প্রথম লোকটা। চোখ বোলালো আগন্তুক। 11 জন। হ্যাঁ, এই 11 জনই ভিআইপির দুপাশ কন্ট্রোল করে। এই 11 জনের সঙ্গে কথা বলুন। একটু মুশকিল হয়ে যাবে জনি সাহেব। কিসের মুশকিল? এরা সুভাষদার কন্ট্রোলে। তো সুভাষদা আমাকে শেষ করে দেবে। আপনি সুভাষদার সঙ্গে আমার একটা মিটিং ফিক্স আপ করুন। প্রথম লোকটা একটু চিন্তা করল। তা হয়তো পারি, হয়তো না, পারতেই হবে। আপনারা কেউ জানেন না আমার পেছনে কে আছে। 2 দিন আগের আমি একা যা করার করেছি। এখন আমি একজনের রিপ্রেজেন্টেটিভ। কার? বেশি কথা বলছেন। আমি কালকের মধ্যে মিটিং চাই। আর হ্যাঁ, ওই যন্ত্রটা দিয়ে আমার সঙ্গে কথা বলবেন না। আমার লোক সময়টা জেনে নেবে। একটা কথা বলতে পারি স্যার? বলুন। সুভাষদার সঙ্গে ক্লাসে না যাওয়াই ভালো। কেন? ওর পলিটিক্যাল কানেকশন ভালো বলে? ওসব দিন শেষ হয়ে গেছে অফিসার। এখন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কেউ কিছু করতে পারে না। যত কানেকশন থাকুক, এই 11 জনের মধ্যে কারো মনে সুভাষবাবু সম্পর্কে রাগ আছে? থাকতেই পারে, মুখে বলে না। লোকটার বসল না। হঠাৎই উঠে চলে গেল দরজার দিকে। সঙ্গে সঙ্গে অন্য টেবিলে বসে থাকা লোক দুটো ওকে অনুসরণ করল। মোবাইল ধরে থাকা লোকটা চোখ বন্ধ করল, তারপর উঠে পড়ল। চা এসে গেল, কিন্তু ধাতস্থ হতে সময় লাগলো সপ্তমের। ভিআইপি রোডের দুপাশে দখলদার মানে প্রমোটর। 11 জন প্রমোটর আছে। তাদের কন্ট্রোল করেন সুভাষদা। ঠিকই তো। রাসেল নিশ্চয় তাদের একজন। এই লোকটা ওদের সঙ্গে কথা বলতে চায়। শেষ পর্যন্ত সুভাষদার সঙ্গে মিটিং করতে চাইল। লোকটা কে? অফিসার যাকে বলা হলো সে একবার জনি সাহেব বলে ডেকেছিলেন। সোজা হয়ে বসল সপ্তম। জনি। রশিদ যে কাগজটা নিয়ে গিয়েছে তার প্রথম নাম ছিল জনি।
এই জনির ব্যাপারে সুভাষদা রাসেলকে ফোন করে বিরক্তি প্রকাশ করেছেন। এই লোকটাই সেই জনি? দেখে বেশ শিক্ষিত সভ্য বলে মনে হয়। এত বড় একটা তথ্য পাওয়া গেল, অথচ সে কিছু করতে পারছে না। কাকে বলা যায়? সুভাষদাকে সতর্ক করার কোনো মানে হয় না, উল্টে উনি তাকে সন্দেহ করবেন। রাসেলকে বলা দরকার। এই সময় মাধবিকাকে দেখতে পেল সে হেঁটে আসছে। হাঁটার ধরনে বোঝা যায় নিজেকে সুন্দরী প্রমাণ করতে সে সচেষ্ট। কি ব্যাপার, চা নিয়ে বসে আছো? শুরু করনি? তোমার জন্য বসে আছি। আমি তো চা খাই না। হাসল মাধবিকা। ধুর, আমি কোথায় ভাবলাম তুমি বিয়ার নিয়ে বসে আছো, শেয়ার করা যাবে। তুমি মদ খাও? বিয়ারকে তুমি এখনো মদ বলো বুঝি? সজোরে হেসে উঠল মাধবিকা। তারপর বেয়ারাকে ডেকে খাবারের অর্ডার দিল। খুব খিদে পেয়ে গেছে। কাজ হলো? আর বলো না, 10 ভরি সোনার বিস্কুট নিয়ে এসেছে, ডিক্লেয়ার করেনি। ছেড়ে দাও এসব কথা। তুমি কি করছো? শেয়ার কেনে বেচার দালালি। ইন্টারেস্টিং। কীরকম থাকে? হিসেব করিনি। মাধবিকা, 40,000 টাকায় পৃথিবীর কোথায় যাওয়া যায় বলো তো? যাওয়া আসার টিকিট চাই। হবে? সপ্তম কথা ঘোরানোর চেষ্টা করল। মাধবিকা যে খাবারের অর্ডার দিয়েছিল তা পরিমাণে যেমন কম নয়, তেমনি স্বাদ এবং দামেও মাত্রা ছাড়া। খেতে খেতে মাধবিকা জানালো, তুমি এখন আমার গেস্ট। তার মানে? বাহ, তোমাকে আমি এয়ারপোর্টে নিয়ে এসেছি, তুমি তো আমার অতিথি। হঠাৎ এই কথা? মাধবিকা হাসল। অফিস আমার জন্য একটা অ্যালাউন্স বরাদ্দ করেছে, সেটা হলো গেস্ট অ্যালাউন্স। এ মাসে এখনও সেটা নেওয়া হয়নি। তোমাকে পেয়ে সুযোগের সদ্ব্যবহার করলাম। তার মানে আমি সঙ্গে না থাকলে তুমি এসব খেতে না? সপ্তম জিজ্ঞাসা করল। না, নিজের জন্য, শুধু নিজের জন্য অফিসের পয়সা খরচ করার অধিকার আমার নেই। খিদে পেলে পকেটে সামর্থ্য অনুযায়ী কিছু কিনে খেতাম। কিন্তু আমি তোমার গেস্ট হতে পারি, অফিস মানবে কেন? আমি তো তোমার অফিসকে কোনো ব্যবসা দিতে পারছি না। সপ্তম খেতে খেতে বলল, এখন পারছো না, কিন্তু হয়তো ভবিষ্যতে পারবে। কি করে মনে হচ্ছে? আমি বুঝতে পারি। মানে? তুমি অনেক উপরে উঠবে। তোমার মুখ চোখ বলছে যে মধ্যবিত্ত হতাশে আটকে থাকা মানুষ তুমি নও। পরে আমার কথা মিলিয়ে দেখো। তোমার মুখে ফুলচন্দন পড়ুক। মাধবিকা সোজা হয়ে বসল। আচ্ছা, কাউকে ধন্যবাদ জানাতে একথা বলা হয় কেন বলো তো? ফুল বা চন্দন খাওয়ার জিনিস নয়। মানুষ মারা গেলে মুখে চন্দন এবং ফুল, তুলসীর পাতা দেওয়া হয়। ধন্যবাদ জানানোর জন্য এই মেরে ফেলার ব্যবস্থা কেন? অদ্ভুত সব ব্যাপার। খাওয়া দাওয়া শেষ করে একটা কার্ডে পেমেন্ট করে মাধবিকা বেরিয়ে এলো সপ্তমের সঙ্গে। এয়ারপোর্টে মাধবিকা যে বেশ পরিচিত তা বুঝতে পারছিল সপ্তম। দুপা যেতে না যেতেই ওকে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। গাড়িতে উঠে সপ্তম জিজ্ঞাসা করল, তুমি তো অফিসে ফিরে যাবে? ঘড়ি দেখল মাধবিকা। ছুটির সময় হয়ে যাবে যেতে যেতে, তবুও যেতে হবে। মোবাইলে বলতে পারতাম, কিন্তু কাগজপত্র সব ছড়িয়ে রেখে এসেছি। তাহলে আমাকে ভিআইপি রোডে নামিয়ে দাও। ভিআইপি রোডে? হ্যাঁ, একজনের সঙ্গে দেখা করে যাব। এটা কখন ভাবলে? মানে? আমার সঙ্গে এয়ারপোর্ট না এলে নিশ্চয় দেখা করতে আসতে না? না, তা এসে গেছি যখন। তাছাড়া তুমিও তো অফিসে ফিরে যাবে। বেশ, কোথায় নামাবো বলো? হলদিরামের দোকানের সামনে। ড্রাইভারকে নির্দেশ জানিয়ে দিয়ে মাধবিকা বলল, আবার কবে দর্শন পাব? তোমার অফিসে? ওরে বাবা, ওখানে তুমি খুব ব্যস্ত থাকো। সপ্তম হাসল। হ্যাঁ, তা ঠিক। বাড়িতে আসতে বলতে পারতাম, কিন্তু বলছি না। কারণ? হাসল মাধবিকা।
আমার ডিভোর্সের পর মায়ের 24 ঘন্টা চিন্তা হলো আমার কি হবে। ডিভোর্সি মেয়েকে তো সম্বন্ধ করে বিয়ের পিঁড়িতে বসানো যায় না। অতএব আমি যদি কারো প্রেমে পড়ি তাহলে উনি খুব খুশি হন। এর আগে 2-1 বন্ধু স্রেফ ভদ্রতার জন্য বাড়িতে গিয়েছিল। মা তাদের সঙ্গে আমার সম্পর্ক কল্পনা করে ফেললেন। তা মায়ের কল্পনাকে বাস্তবে পরিণত করলে না কেন? পাগল, প্রত্যেকের বাড়িতে সুন্দরী বউ আছে। তাছাড়া আমি তো বিয়ের জন্য হাঁ করে বসি নেই। তাই তোমাকে নিয়ে গেলে যে সমস্যা মা তৈরি করবে সেটা আমি চাই না। গাড়িটা রাস্তার বাঁদিকে দাঁড়িয়ে যেতে সপ্তম হলদিরামের দোকানটা দেখতে পেল। মাধবিকা বলল, আমার কার্ডটা যদি থাকে তাহলে ইচ্ছে হলে ফোন করে ছুটির পর বা ছুটির দিনে না হয় কোথাও বসা যাবে। গাড়ির দরজা খুলে সপ্তম বলল, আমাকে খুব সস্তায় টিকিট করিয়ে দিও। ওটা পরের দিনের এজেন্ডায় থাক। হাসল মাধবিকা। গাড়িটা চলে গেলে সে রাস্তা পেরিয়ে এলো। রাসেলের সঙ্গে তার এখানে দেখা হয়েছিল। মাধবিকার গাড়িতে বসার আগেই তার মনে হয়েছিল রাসেলের সঙ্গে দেখা করা দরকার। যে বিরাট জাল চারপাশে ছড়ানো হচ্ছে তা ওকে জানানো প্রয়োজন। যে রাস্তা দিয়ে রাসেল তাকে ফ্ল্যাট দেখাতে নিয়ে গিয়েছিল সেটা চিন্তা অসুবিধে হলো না। কিন্তু গিয়ে দেখল নতুন ফ্ল্যাট বাড়ির দরজায় তালা দেওয়া। তখন খেয়াল হলো এই বাড়ি অথবা বাড়িগুলো রাসেল তৈরি করেছে, কিন্তু তার তো এখানে থাকার কথা নয়। ওকে এখন কোথায় পাওয়া যাবে তাও তার জানা নেই। ধুর, এভাবে হুট করে ভাবা মাত্র মাধবিকার গাড়ি থেকে নেমে পড়া উচিত ছিল না। কি চান বাবু? সপ্তম দেখল একটা মিস্ত্রি গোছের চেহারার লোক তার পাশে এসে দাঁড়িয়েছে। রাসেল বাবু? ও, আপনি তো সাহেবের সঙ্গে এসেছিলেন ফ্ল্যাট দেখতে, তাই না? হ্যাঁ। সাহেব তো এখানে থাকেন না। কোথায় থাকেন? লেক টাউনে, তবে এখন সাইটে পাবেন। সাইটে মানে? বাঙুরে ঢুকেই খালের পাশ দিয়ে কিছুটা গেলে দেখবেন নতুন কনস্ট্রাকশন হচ্ছে। ওখানে সাহেব বিকেলবেলায় যাবেন বলে জানি। লোকটা চোখ ছোট করল। আপনার ফ্ল্যাটের দরকার? না। বেশ জোরে জোরে পা ফেলে ভিআইপি রোডে চলে এলো সপ্তম। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ল। এসব সে কী ভাবছে? পুরো ব্যাপারটা নিয়ে সে নতুন করে চিন্তা করল। ট্যাক্সিতে একটা পার্স সে কুড়িয়ে পেয়েছিল, তার মধ্যে ডলার ছিল। পার্সটা যার, সে এখন জেলে। তার লোকজন এসে ওটা ফেরত নিয়ে গিয়েছে এবং নেওয়ার সময় দয়া পরবশত তাকে মোটা টাকা উপহার দিয়েছে। ব্যাস, ব্যাপারটা এখানে শেষ। ওই লোকগুলো অ্যান্টি সোশ্যাল। ওদের সঙ্গে তার সম্পর্ক রাখার কথা নয়, উচিতও নয়। অত্যন্ত নির্বোধের মতো সে ব্যাগটার কথা সুভাষদাকে জানাতে গিয়েছিল। সেই সমস্যার সমাধান সে করেছিল অন্যরকমভাবে। যার ব্যাগ সে নিয়ে গিয়েছে বলে চুকিয়ে দিয়েছিল ব্যাপারটা। দুবাইয়ের কোন ক্ষমতাবান লোক কলকাতায় রাজত্ব বিস্তার করতে চাইছে, তাতে তার কি দরকার? সুভাষদার সঙ্গে তাদের সংঘাত হলে সেটার মোকাবিলা সুভাষদা তার মতো করেই করবেন। এতকাল নিশ্চয়ই তিনি সপ্তমের উপর নির্ভর করেননি। তাছাড়া সুভাষদার উপরতলায় যত যোগাযোগ থাক না কেন, মূল কাজটা তিনি অন্ধকারে করে থাকেন তাতে তো কোনো সন্দেহ নেই। অর্থাৎ সেই অর্থে ধরলে সুভাষদাও অ্যান্টি সোশ্যাল। তার এই সুভাষদার এবং এই রাসেলের সঙ্গে আলাপ হয়েছে। রাসেল মানুষটা হয়তো এমনিতে ভালো, কিন্তু প্রমোটারি করায় অ্যান্টি সোশ্যালদের হালচালের খবর রাখে। সুভাষদার মুখোমুখি হতে চায় না, অথচ তাকে এড়িয়ে যেতে চায়। ওর সঙ্গে তার তো কোনো সম্পর্ক থাকা উচিত নয়। অতএব এইসব হাঙ্গামায় জড়ানোর কি দরকার? সে যেটা করছিল, অর্থাৎ জ্যোতি দত্তের সঙ্গে থেকে শেয়ার কেনাবেচার ব্যবসা করা, সেটাই তো করা উচিত। আগামীকাল মিসেস সামতানির কাছে গিয়ে কোনো মতে যদি তাকে রাজি করাতে পারে তাহলে রোজগার তো খারাপ হবে না। সপ্তম হাসল। ব্যাপারটা মাথায় আসেনি কেন? রশিদ তাকে যে টাকা দিয়েছে তা দিয়ে সে নিজেই তো শেয়ার কিনতে পারে। ক্লিউক্লিনের শেয়ার তো এখন 25 টাকায় যাচ্ছে, মাসখানেক আগেও ছিল 19 টাকা। তার কাছে যে টাকা আছে তাতে 1600 শেয়ার কেনা হয়ে যাবে। মাসখানেক বাদে যদি ওটা 28 টাকাও হয় তাহলে 4500-এর ওপর প্রফিট।
গল্প শুনেছে 10 টাকার শেয়ার কিনে তালে গোলে শেষ পর্যন্ত কেউ কেউ 800,000 টাকা বিক্রি করেছে। না, অতটা লোভ সে করবে না। কিনবে আর বিক্রি করবে, কোনো রকম ঝুঁকি নেবে না। মাসে 10,000 রোজগার হলে তার আর কোনো চিন্তা নেই। সঙ্গে তো দালালি রইলই। দালালি শব্দটাকে খুব খারাপ লাগে সপ্তমের। এজেন্ট তবু খারাপ নয়। তাহলে এটাই ফাইনাল হয়ে গেল, মনে মনে বলল সপ্তম। বাড়িতে আসামাত্র মা জানালো সুভাষদা 2বার ফোন করেছিলেন। শোনামাত্র মনটা তেতো হয়ে গেল। সুভাষদার আবার কি দরকার? ইচ্ছে হলো এখনই টেলিফোন করে সুভাষদাকে বলে দিতে, আপনি আমার তেমন কোনো উপকার করেননি যে আমি আপনার চামচাগিরি করব। তাছাড়া আমি ঠিক করেছি নিজে যা পারি তাই করব। আপনার সাহায্যের আর দরকার নেই, তাই দয়া করে আমাকে বিরক্ত করবেন না। মনে মনে বললেও নিজের কাছে একটু কড়া লাগলো কথাগুলো। আরও নরম করে বলা উচিত। আর তখনই খেয়াল হলো সুভাষদার লোক তাকে অনুসরণ করেছিল। অনুসরণ করে রশিদের বাড়ি পর্যন্ত গিয়েছিল। রশিদের সঙ্গে কথা বলতে বলেছিল সুভাষদা। সেটা না বললে তাকে কি নিষ্কৃতি দেবে? যদিও ওর লোক দেখে গিয়েছে রশিদ তখন ছিল না, কিন্তু পরে আবার গেল না কেন এই বলে কৈফিয়ত চাইতে পারে। অর্থাৎ সে সম্পর্ক ত্যাগ করতে চাইলেও সুভাষদা তাকে সহজে ছাড়বে না। নিজের 12টা সে নিজেই বাজিয়েছে। নিজেকে গালাগাল দিচ্ছিল সপ্তম। কি দরকার ছিল আগ বাড়িয়ে নাক গলাতে? এখন ছেড়ে দাও, কেঁদে বাঁচি বললেও নিস্তার পাওয়া মুশকিল। মা আবার ঘরে এলো। কি হয়েছে রে? কিছু না। তুই সত্যি বলছিস না? কদিন ধরে দেখছি অদ্ভুত অদ্ভুত লোক বাড়িতে আসছে। কই, এদের তো কখনো দেখিনি। তুই কি কোনো অন্যায় করেছিস? না। কেন? না করলেই ভালো। শোন, আমি বলি কি, তুই একবার ছোট মাসির বাড়ি থেকে ঘুরে আয়। ছোট মেশোর এখনও ক্ষমতা আছে, একটা কিছু হিল্লে করে দিতে পারেন। কাউকে আমার হিল্লে করতে হবে না, যা করার আমিই করব। সপ্তমের কথা শেষ হতেই মা চলে গেল। মুখ শক্ত করে রিসিভারের বোতাম টিপল সপ্তম। যে লোকটি টেলিফোন ধরল তার গলা আজ প্রথম শুনল সপ্তম। সুভাষদা আছেন? আপনি কে বলছেন? আমি সপ্তম। না, উনি বাড়িতে নেই। ওর মোবাইলের নাম্বারটা বলবেন? উনি নিজের ছাড়া অন্য কারো দেওয়া নিষেধ। লাইন কেটে দিল লোকটা। যাকগে, এটা ভালো হলো। সুভাষদা ফিরে এলে জানতে পারবেন সে ফোন করেছিল। সন্ধে হয়ে এলো। সপ্তম ঠিক করল সে আজ বাড়ি থেকে বের হবে না। চা খাওয়ার পর সে নিজের ঘরে টেবিলে বসে সকালের কাগজে ছাপা শেয়ারের দরগুলো লক্ষ্য করছিল। ক্লিউক্লিনের শেয়ার কাল ছিল 25 টাকা। নিয়ারেন্সের দাম বেশ কমে গেছে। গত সপ্তাহে ছিল 58, আজ 52। শেয়ার কেনার সময় কপালে একটি তৃতীয় নয়ন থাকা দরকার। কোন শেয়ারের দাম কমবে বাড়বে তার আগাম হিসেব অনেকেই করতে পারে। কোম্পানিতে গোলমাল হচ্ছে খবরটা পেলেই বিক্রি করে দিতে হয় শেয়ার, যাতে অবধারিত পতন থেকে রক্ষে পাওয়া যায়। কিন্তু কোনো আন্তর্জাতিক ঘটনা যা ঘটায় পৃথিবীব্যাপী ব্যবসা বাণিজ্যের উপর চাপ পড়ে, তার কারণে শেয়ারের দাম হু হু করে পড়ে যায়। সেটার আন্দাজ আগাম কোনো পণ্ডিতও করতে পারবে না। এই যেমন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পর হয়েছে। আচ্ছা, বিন লাদেন যদি খবরটা কাউকে দিত, দিয়ে বলতো আমি ট্রেড সেন্টার ধ্বংস করতে যাচ্ছি, তুমি যা করার করে নাও, তাহলে হাজার হাজার কোটি টাকার শেয়ার সকাল 9টার মধ্যে বিক্রি হয়ে যেত। সপ্তম কাগজটা রাখল। মাধবিকের কার্ড টেবিলের উপর পড়ে আছে। অফিস এবং বাড়ির নাম্বার দেখল সে। এখন নিশ্চয়ই অফিস ছাড়েনি সে। তবু বাড়িতে টেলিফোন করল সপ্তম। টেলিফোন বাজছে। তারপর একজন বয়স্কা মহিলার গলা শুনল সে। হ্যালো। মাধবিকা ফিরেছে? জিজ্ঞাসা করল সপ্তম। না, কে বলছেন? মহিলা বেশ নিরাসক্ত। আমার নাম সপ্তম, আমরা একসঙ্গে পড়তাম। তাই বুঝি? আপনি কি মাসিমা? আমি মাধবিকার মা।
আপনাকে একবার কলেজে দেখেছিলাম। ওকে বলবেন আমি ফোন করেছিলাম। রিসিভার নামিয়ে রাখল সপ্তম। তার মুখে মাসিমা সম্বোধন ভদ্রমহিলা বোধহয় মেনে নিতে পারলেন না। বাড়িতে ফিরে মাধবীকে খুব অবাক হয়ে যাবে। জ্যোতি দত্তকে টেলিফোন করল সে। জ্যোতিদা, কোনো খবর আছে? না, কোথায় তুমি? বাড়িতে। আচ্ছা, ক্লিউ ক্লিনের শেয়ার কি আরও উঠবে? কেন, খদ্দের আছে? হ্যাঁ। কত কিনবে? 25 করে যাচ্ছে, ধরুন 1600। সপ্তম, ছুঁচোর পেছনে ছুটছ কেন? অত অল্প টাকার শেয়ারে যে খাটনি, তা পোষায় না। তা তোমাকে অনেকবার বলেছি। ছুঁচো ছেড়ে হাতিগণ্ডার ধরার চেষ্টা করো, নইলে এই লাইন থেকে সরে গিয়ে অন্য কিছু করো। জ্যোতি দত্ত টেলিফোন রেখে দিলেন। অন্য কিছু করো, যেন হাতের মোয়া, বললেই করা যায়। মায়ের কথা মনে পড়ল। ছোট মাসির কাছে যেতে বলছে। ছোট মেশো মুম্বাইতে বড় কোম্পানিতে আছেন, হয়তো এতদিনে এমডি হয়ে গেছেন। ভদ্রলোক ইচ্ছে করলে চাকরি দিতে পারেন, কিন্তু সেই ইচ্ছেটা তার এতকাল হয়নি কেন? তিনি নিশ্চয়ই জানেন যে তার স্ত্রীর দিদির ছেলে বেকার, শিক্ষিত বেকার। নিজে থেকে তো কাছে ডাকা উচিত ছিল। তাছাড়া চাকরি করতে হলে তো যেতে হবে মুম্বাই, মাকে একা রেখে যেতে হবে। ধরা যাক তাকে 8,000 টাকা মাইনের চাকরি জোগাড় করে দিলেন ছোট মেশো। সে মাসির বাড়িতে বডি ফেলবে না। 7-10 দিন ঠিক আছে, পার্মানেন্টলি থাকে এবং খেতেও তো খারাপ লাগে। অতএব মেস বা ঘর জোগাড় করতে হবে। মুম্বাইতে জিনিসের যে দাম, তাতে সব খরচ করার পর 8,000-এর কয় পয়সা সে জমাতে পারবে? মাকে টাকা পাঠাতে পারবে? হ্যাঁ, এই কথা ঠিক। বাবা যা রেখে গেছেন তাতে মায়ের কোনো দিন অর্থাভাব হবে না। এখানে সে টুকটাক যা রোজগার করেছে তা মাকে দিতে চাইলেও মা নেয়নি। বাড়িটাও নিজেদের। কলকাতায় যদি 5,000-ও রোজগার হয়, তার পুরোটাই তো বেঁচে যাচ্ছে। গাড়ি ভাড়া ইত্যাদি ছাড়া তো কোনো খরচ নেই। টেলিফোন বাজল। রিসিভার তুলল সপ্তম। হ্যালো। সপ্তম, মাধবিকার গলা। বলছি, তুমি ফোন করেছিলে? হ্যাঁ। কি ব্যাপার, বাড়িতে ফিরে শুনলাম? এমনি। যাকগে, আমি ভাবলাম দারুণ কোনো খবর শোনাবে। যেমন? এই যেমন, তোমার প্রেমে পড়ে গেছি, মাথা খারাপ হয়ে গিয়েছে, এই সব। ধুর, আমারও সব আসে না। বুঝলাম, তবু ফোনের জন্য ধন্যবাদ। শোনো, এখান থেকে দুবাইয়ের প্লেন ভাড়া কত? দুবাই? হঠাৎ দুবাই কেন? একটু বিদেশে যাব বলে ভাবছি। আমেরিকা যেতে বলবো না, ওখানে এখন প্রচুর বেকার। তুমি অস্ট্রেলিয়ায় চলে যাও, 1,030-এর মধ্যে হয়ে যাবে। হাঁটাহাঁটি করলে চাকরি পেয়ে যাবে। বলছো? ওহো, শোনো, বুড়িদের সামলাতে পারবে? বুড়ি? হ্যাঁ, 4 জনের একটা দল আসছে প্যারিস থেকে। তাদের নর্থ বেঙ্গল ঘুরিয়ে আনতে হবে। আমাদের এখানে প্রফেশনাল লোক আছে, তবু কাজটা তোমাকে দিতে পারি। ভালো টাকা, তবে একটু ট্রেনিং নিতে হবে তোমাকে। ইন্টারেস্টিং। কাল ফোন করব। টেলিফোন রেখে বেশ খুশি হলো সপ্তম। এটা মন্দ নয়, বিনা পয়সায় বেড়ানো প্লাস রোজগার। অন্তত কিছুদিন কলকাতা থেকে বেরিয়ে যাওয়া যাবে। তখনই টেলিফোনটা বেজে উঠল। রিসিভার তুলে গলা শুনল সপ্তম। সুভাষদার গলা। হ্যাঁ বলুন, আমি আপনাকে টেলিফোন করেছিলাম। লোকটার সঙ্গে কথা হয়েছে? না, আমি গিয়েছিলাম, দেখা পাইনি। তারপর? আর যাওয়া হয়নি। আপনি বললে কাল যাব। বিদেশে যাচ্ছ নাকি? বিদেশে? অবাক হয়ে গেল সপ্তম। কি যে বলেন! সে কি, লোকে বিনা কারণে ট্রাভেল এজেন্টের অফিসে যায় না সপ্তম? ও, আসলে ওই অফিসে আমার এক কলেজের সহপাঠিনী চাকরি করে। যদি কোনো শেয়ার কিনতে চায়, সেলসম্যান হিসেবে সব জায়গায় তো যেতে হয় আমাদের। রাসেলের সঙ্গে তোমার আজ দেখা হয়েছে?
না তো। তুমি একবার এখানে এসো। এখনই? হ্যাঁ। বেশ, ঠিক আছে। কোথায় আসতে বলছি জিজ্ঞাসা করলে না তো? আপনার বাড়িতে? লেক টাউনে ভিআইপি রোড দিয়ে ঢুকে কিছুটা এলে একটা কম্পিউটার সেন্টার দেখবে, তার উপরে। তাড়াতাড়ি এসো। সুভাষদা লাইন ছেড়ে দিল। কীরকম শীত শীত করতে লাগলো সপ্তমের। সুভাষদার এভাবে ডেকে পাঠানোটা তার একটুও ভালো লাগছে না। নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। লোকটা তার পেছনে স্পাই লাগিয়েই রেখেছে। রশিদের বাড়িতে যাওয়ার পর সে ভেবেছিল আর কেউ তাকে অনুসরণ করছে না। সেই লোকটা নিশ্চয়ই মাধবিকের গাড়ির পেছন পেছন এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায়নি। পৌঁছতে পারলে কলকাতায় বড় বড় ডিটেকটিভ এজেন্সিগুলো ওকে ডেকে চাকরি দিত। মাধবিকের কথা মনে আসতেই আরেকটা অস্বস্তি শুরু হলো। আগামীকাল যদি সুভাষদের লোক মাধবিকাকে জিজ্ঞাসা করে সপ্তম কী ব্যাপারে কথা বলতে এসেছিল, তাহলে মাধবিকা আর যাই বলুক শেয়ারের ব্যাপারে কোনো কথা বলবে না। ব্যাস, সে মিথ্যেবাদী এটা প্রমাণিত হলে সুভাষদা যে কী ব্যবস্থা নেবেন তা সপ্তম ভাবতে পারছিল না। টেলিফোন বাজতে এবার মাধবীকে নিজেই ধরল। সপ্তম বলল, আবার বিরক্ত করছি। তোমার কাছে আজ কেন গিয়েছিলাম সে ব্যাপারে কেউ কৌতূহল দেখালে বলো আমি শেয়ার কেনাবেচার ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। তার মানে? প্লিজ, যা বললাম তাই বলো। দাঁড়াও দাঁড়াও, তুমি কেন এসেছিলে তা নিয়ে কার কৌতূহল হবে? হবে, তোমাকে বলা যাচ্ছে না। কিন্তু কেন হবে? তুমি কি কাউকে বলেছিলে আমার সঙ্গে ব্যবসার কথা বলতে যাচ্ছ? না, টেলিফোনে তোমাকে বলতে পারছি না সব কথা। আমি জানতাম না আমাকে কেউ অনুসরণ করেছিল। প্লিজ। ইন্টারেস্টিং। বেশ, কাল তুমি আমার সঙ্গে দেখা করো রুফটপে। মাধবিকা বলল। সেটা আবার কোথায়? উফ, তুমি একটা লিরোড চেনো? না। কলকাতায় আছো কেন? হোটেল হিন্দুস্থানের পাশের যে রাস্তা এলগিন রোডের দিকে গিয়েছে, সেখানে ঢুকেই বাঁদিকে একটা মার্কেট কমপ্লেক্স দেখতে পাবে। নতুন হয়েছে। লিফটে চেপে সোজা ওপরে চলে যাবে। ছাদে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে। নাম রুফটপ। আচ্ছা, কখন? 6:30। রাখছি। গল্পের বাক্স বাই রোমানের উপর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস মেঘে মাটিতে মাখামাখি। আজ শুনলেন উপন্যাসটির 4র্থ পর্ব। এর পরে আসছে 5ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।